অন্যকে সে মানে ফ্যাসিস্ট বলার আগে আমার মনে হয় নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত। 60 মাসের মধ্যে এখনো 6 মাসও যায় নাই, এখনই ব্যর্থ বুঝে ফেলেছেন। ব্যর্থ কি সফল এটা বোঝার সময় এখনো হয় নাই। ছাত্র সংঘ সেটা ছাত্র শিবির শুধু মেরে হাত ভাঙে না, মাথা ফাটায় না, কুড়াল দিয়ে কুপায় না, তারা আবার যাওয়ার পথে মানে হাত পায়ের রক কেটে দিয়ে যায়। 71-এ যারা মানে তারা কখনোই এই যুদ্ধাপরাধীকে সমর্থন করতে পারবে না। তার মানে আগে যারা গেছে এরা কেউ বিপ্লবী না, কেউ আন্দোলনকারী না, এরা সব হলো লুটতরাজকারী। দর্শক, কালের কণ্ঠে নিয়মিত আয়োজন কালের সংলাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি শালীন সুমি। 2 বছর পূর্ণ হলো জুলাই গণ অভ্যুত্থানের। 2024 সালের জুলাই শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ অভ্যুত্থানে। শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নামেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। 5 আগস্ট সেই আন্দোলন পৌঁছে দেয় এক ঐতিহাসিক পরিণতিতে। কিন্তু 2 বছর পর প্রশ্ন উঠছে, যে পরিবর্তনের প্রত্যাশায় মানুষ রাজপথে নেমেছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে, কি চেয়েছিলাম আমরা আর কি পেয়েছি, সবকিছুই থাকছে আজকের আলোচনায় এবং থাকছে সমসাময়িক ঘটে যাওয়া নানা বিষয়। আলোচনা শুরু করব তার আগে আমাদের বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে গণ অভ্যুত্থানের 2 বছর, কি পেলাম কি হারালাম। এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের সাথে আছেন দুজন সম্মানিত আলোচক। আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের আজকের আয়োজনে। যেমনটি বলছিলাম, গণ অভ্যুত্থানের 2 বছর, কি পেলাম কি হারালাম, এটি আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে। সেই বিষয় ধরেই যদি আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে যাই, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করতে চাই, এই যে গণ অভ্যুত্থান 2 বছর হয়ে গেল, 2 বছরের মাথায় দাঁড়িয়ে আপনার মতে এর সবচাইতে বড় অর্জন কি এবং এই গণ অভ্যুত্থানের সবচাইতে বড় অপূর্ণতা কি? আপনাকে ধন্যবাদ। বড় অর্জন হচ্ছে গণতন্ত্র পূর্ণবার ফিরে পাওয়া। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় পাওয়া। আর আরেকটা কি বললেন? অপূর্ণতা। অপূর্ণতা হচ্ছে এর তো কোনো শেষ নাই। মানুষের প্রত্যাশার সঙ্গে সময়ে সময়ে কালে কালে তার ইচ্ছা, স্বপ্ন, চাওয়া পাওয়া এগুলো আস্তে আস্তে পূরণ হয়। তো গণতন্ত্র যখন ফিরে এসেছে তার অন্যতম হচ্ছে মানুষ তার ভোটাধিকার ফিরে আসছে। এই ভোটাধিকার প্রয়োগ করে সে পছন্দের একটি সরকার ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে। এই সরকারের কাছে একজন যুবক হয়তো চাইবে তার গত 5-10 বছরে যে চাকরি পায় নাই, সে শিক্ষিত হয়েছে, সে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে অথবা মধ্যম শ্রেণীর ডিগ্রি নিয়েছে অথবা ডিগ্রি নেয় নাই, কিন্তু তার একটা কাজের দরকার। সেই প্রাপ্তিটা পূরণ এখনও কারুর হয়েছে অথবা হয় নাই। দেখা গেল আমাদের বিএনপি সরকারের, আমি নিজেও বিএনপির মানুষ, 1 বছর 1 কোটি মানুষের যে চাকরির স্বপ্ন দেখানো বলা, তো সেটি কতটুকু এগোনো গেল। এই 6 মাস এখন চলছে সরকার, সেটি এই নিয়ে যে চাকরি পেয়েছে সে সন্তুষ্ট, আর যে পায় নাই সে হয়তো অপেক্ষায় আছে এবং এক ধরনের সময় পর্যন্ত সে অপেক্ষা করবে, তারপরে তার ক্লান্তি আসবে। আর যদি পেয়ে যায় সে সন্তুষ্ট। ঠিক তেমনি যে ছেলেটি বা মেয়েটি নির্বিঘ্নে রাস্তায় চলতে চায়, যে বয়স্ক মানুষটি বা বৃদ্ধা মানে বৃদ্ধা নির্বিঘ্নে চলতে চায়, শঙ্কাহীন জীবন চায়, সে ঘরের বাইরে বা ভিতরে যে অতীতে যে একটা ভয়ের, সন্ত্রাসের আতঙ্কে থাকতো, সেটা থেকে বেরিয়ে আসার যে ইচ্ছাটা এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই বিএনপি সরকারের সময় কতটা পূরণ হয়েছে, কতটা সে নির্বিঘ্নে ঘুরতে পারছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে সে কি এখন চাঁদাবাজের কবল পড়ছে অথবা ছিনতাইকারী কবলে পড়ছে অথবা কেউ তার বাড়ি দখলের হুমকি দিচ্ছে, এগুলো খুব একটা জরুরি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনেকের আমাদের দেশের সে একটু খেতে চায়,
3 বেলা পেলে খুব খুশি, 2 বেলা পেলে আরও খুশি, নিদেন পক্ষে 1 বেলা সে খাবার পাইছে কিনা। এইটা অনেকটা কাজের সঙ্গে সম্পৃক্ত। তো এটা এই সরকার বা এই ব্যবস্থা বা এই সময়ে যে কতটা পূরণ করতে পারছে, এর বাইরেও অনেক ঘটনা থাকতে পারে। তবে মুখ্যত আমার কাছে মনে হয়েছে যে বাপ মার হয়তো ওই যে আগে একটা শিশুকে ভর্তি করবে জীবনে প্রথম, আমার একটা ছবি দেখছিলাম, সেই ছবিটা আমার একেবারে বুকের মধ্যে আঘাত করছিল। যে সম্ভবত ভিক্টোরিয়ানের ছবি, একটা ছোট বাচ্চা তার মা বের করে আনার পরে ছবিটা তুলছে, মারতে গেছে তার চর, আর বাচ্চাটা হয়তো 3 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা, একটা মেয়ে, সে ঠেকাতেই গেছে। তখন আমার কাছে মনে হয়েছে এই মাটা হচ্ছে পুরো জাতির উপরে, সরকারের উপরে, দেশের উপরে চর মারতে গেছে। এই বাচ্চার তো কোনো পরীক্ষার মুখোমুখি হওয়ার কথা না। আমরা যেমন আমাদের বাবা আমারা হাত ধরে নিয়ে গেছি স্কুলে, আমাদের নামটা লিখে নিয়েছে, আমাদের নজরটা ছিল স্লিপারের দিকে বা ঢেকি, ওটা খেলার একটা জিনিস। যে বলছে, যখন বলছে বাবা ওই ভর্তি শেষ হয়েছে, দৌড় দিয়ে আমরা চলে গেছি ওইটা, কারণ আমি ওই স্কুলের ছাত্র হলাম। আর এখন পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে মনে হচ্ছে পেটের মধ্যে থাকা অবস্থাতে, সেখানে চর খাবে। এটা এক ধরনের আমাদের দৈন্যতা সমাজের, রাষ্ট্রের। মানে আমরা শিশুর জন্যে মানে পরীক্ষার মুখোমুখি করছে, একেবারে সে জানে না পরীক্ষাটা কি। তো সেই এই যে মারাত্মক পরিস্থিতির অবস্থার মুখোমুখি আমরা হয়েছি, এটার মীমাংসা করতে হবে। জি জি, ধন্যবাদ। একই প্রসঙ্গ নিয়েই আমি আসছি জনাব মাসুদ কামাল আপনার কাছে। এই যে গণঅভ্যুত্থানের 2 বছর হয়ে গেল, আমাদের প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি? দেখেন, বড় প্রাপ্তি হলো গণঅভ্যুত্থানের যে আন্দোলনটা ছিল এই পুরো জুলাই মাস এবং অগাস্টের প্রথম 4 দিন, ধরেন 5 দিন, এই আন্দোলনের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা একটা স্বৈরাচারের পতন চাই, সেটা আমরা পেয়েছি। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, অথবা ওই আমি যদি শেখ হাসিনা সরকার বলি, সেই সরকারের যত মানে আপনার বড় বড় ফিগার ছিল, মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের হাত থেকে আমাদের শাসন ব্যবস্থা মুক্ত হয়েছে। এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি, এটা বড় প্রাপ্তি। তো তাকে বিদায় করার মাধ্যমে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছু আকাঙ্ক্ষাও ছিল। আকাঙ্ক্ষা হলো কি, মানুষ কিন্তু বলতে পারতো না যে সংস্কার এগুলো কিন্তু একদিন উচ্চারণ হয় নাই। আমি গত কয়েকদিন ধরে না, গত 4-5 দিন ধরে আমি খুব সতর্কভাবে 24 জুলাইয়ের 1 তারিখ থেকে 24 অগাস্টের 5 তারিখ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকাগুলো আমি চেক করছি যে কোথাও কি লেখা ছিল কিনা সংস্কার, কোথাও কি লেখা ছিল কিনা কেউ বলেছে কিনা নতুন বন্দোবস্ত, কোথাও নাই। কিন্তু উচ্চারিত হয় নাই, কিন্তু মানুষের মনে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল। সেটা কি আকাঙ্ক্ষা ছিল? যে উনি যা করছেন তা যেন আমাদের দেখতে না হয়। উনি কি করছেন? দলীয়করণ করেছেন, দুর্নীতি করেছেন, বিদেশে টাকা পাচার উনি করেছেন অথবা ওনার লোকজন করেছে, যেটাই হোক উনি করতে দিয়েছেন। বিদেশে টাকা পাচার হয়েছে, মানে এইগুলি যেন আমাদের আর নতুন করে দেখতে না হয়। আনফর্চুনেট হলো এর সবগুলি আমাদের দেখতে হয়েছে। এইটা হলো না পাওয়া। এবং ওই 18 মাসেই, এই 18 মাস যে মানে 1.5 বছর যেটা ছিল আর কি, ওই 18 মাসেও দেখতে হয়েছে। আমরা তো মাঝখানে দেখলাম সুইস ব্যাংকের হিসাব একটা পেলাম যে 18 মাসেও তো প্রচুর টাকা বিদেশে পাঠানো হয়েছে। তো তখন তো আর হাসিনা ছিল না, তো যারা ছিল আমানত তো অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশিদের আমানত তো বেড়ে গেছে। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে আমানত তো বাড়লো কি হবে? এখান থেকে তো গেছে এগুলো, তো কিভাবে গেল? ওই সময় তো একটা নিরপেক্ষ সরকার ছিল, একটা পবিত্র সরকার। মাঝখানে দেখলাম একজন লোক বলতেছে, এক উপদেষ্টা, এক ভদ্রমহিলা, উনি বলতেছেন যে 54 বছরের ইতিহাসে নাকি সবচেয়ে মানে সৎ সরকার নাকি ছিল এই 18 মাস। মানে আমি হাসবো না কাঁদবো, মানে মাথায় ঠিক আছে কিনা আমার সন্দেহ হয় ভদ্রমহিলার। কী বলবো? তো 18 মাসে তো আমরা দেখেছি, এটা তো কাগজে কলমের ভাই, টাকা তো জমা হয়েছে না, সম্পদ তো বাড়ছে। কীভাবে বাড়লো? এটা কি আসমানি উপায়ে বাড়ছে? শেখ হাসিনা যখন বলেছিলেন প্রেস কনফারেন্সে যে ওনার পিয়নের 400 কোটি টাকা, আমরা স্তব্ধ হয়ে গেছিলাম, এটা কি বলে? দেখি এটাও সম্ভব। তারপর আমরা কি দেখলাম?
এক নাবালক মন্ত্রীর পিএস তার নাকি 300 কোটি টাকা হয়ে গেছে। তো এগুলো তো আমরা দেখলাম ভাই, তো এটা তো আমরা চাই নাই। এই যে আমাদের প্রত্যাশার মৃত্যু, এটা হলো সবচেয়ে নেগেটিভ দিক। এখন সেই সরকারও গেছে, নতুন সরকার আসছে, এটা ইলেকটেড গভর্নমেন্ট একটা, এদের কাছে তো আমাদের প্রত্যাশা আরও বেশি, কারণ ওই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা ছিল না, কারণ ওটা আসছে অটোমেটিকলি আসছে, ওখানে আমাদের কোনো এফোর্ট তো নাই। ডক্টর ইউনূসকে আনতে হবে এই কথা তো আমি কোথাও ভোট দিই নেই, কিন্তু তারেক রহমানের জন্য তো আমি ভোট দিছি রে ভাই, কিন্তু এদের কাছে তো আমার এফোর্টটা আরও বেশি, এদের কাছে তো আমার প্রত্যাশাটা আরও বেশি। সেই প্রত্যাশাটা কীভাবে কী হবে আমরা এটা দেখার অপেক্ষা আছি। 60 মাসের জন্য তো আসছে, মাত্র 6 মাস গেছে, 10 ভাগের 1 ভাগ গেছে, এখনও যায় নাই, আরও 2-3 দিন বাকি আছে। তারপর আমরা দেখব কি হয়, মিলাই নেব আমরা। জি, ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, মাসুদ কামাল উনি বেশ কিছু অভিযোগ করেছেন, কিছু অপ্রাপ্তির কথা বলেছেন। সেই সূত্র ধরেই যদি আমি বলি আপনাকে, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। এদিকে বিরোধী দলের নেতাদের কিংবা তাদের জোটের শরিকদেরও বলতে শুনেছে নতুন মোড়কে পুরনো ফ্যাসিস্ট, এমনকি জামাত আমির তিনি বলেছেন ফ্যাসিস্টের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। জানতে চাই বর্তমানে এই কোনো ফ্যাসিস্ট আসলে আছে কিনা বা ফ্যাসিজম আমরা দেখতে পাচ্ছি কিনা। প্রথম কথা হচ্ছে যে বিএনপি যেমন তার প্রধানমন্ত্রী প্রথম এমপি হয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, এবং বিএনপি সরকারে প্রায় কম বেশি 70% নতুনরা, মানে তারা বিএনপি করছে, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এর সংখ্যা প্রায় 70%। এমনকি পার্লামেন্টেও 2 দল মিলে সবই নতুন, তার খুব কম সংখ্যক আছে পুরাতন। এই বিরোধী দলের নেতা এই কখনো এমপি হয় নাই, এই প্রথম, এবং হয়ে উনি প্রথম বিরোধী দলের নেতা হয়েছেন। তো কথাবার্তাগুলো যদি অতীত একটু জানা বোঝা থাকতো, তাহলে এত তাড়াতাড়ি এত কঠিন অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করতে বলে আমার মনে হয় না। যেমন জামাতে ইসলাম এই সরকারের মধ্যে ফ্যাসিস্ট একটা আদল দেখতে পাচ্ছে, একের পুরো ফ্যাসিস্ট হয়ে গেছে এটা বলছে না, আদল দেখতে পাচ্ছে। সবেমাত্র 2টো সেশন হয়েছে, মানে 6 মাসে পড়ছে, মানে আরও 5 বছর বাকি আছে। তো কোন কোন জায়গায় তারা ফ্যাসিজমের লক্ষণ দেখতে পাচ্ছে এটা উল্লেখ করলে ভালো হতো। রাজনৈতিক দল, রাজনৈতিক বিরোধী দল রাজনৈতিক ভাষায় কথা বলবে, এটাই স্বাভাবিক। তা আমাদের রাজনৈতিক ভাষায় যখন একে অপরকে মানে আক্রমণ করে কথা বলে, তখন এমন অনেক শব্দ ব্যবহার করা হয় যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যেমন এখন নাই। ফ্যাসিবাদের অতীতে একটা সরকার ছিল, 3 টার্ম, কোনো নির্বাচন হয় নাই এবং গণতন্ত্রের নামে তামাশা হয়েছে। এটা শুধু আমার বক্তব্য না, এটা পত্রপত্রিকা, আন্তর্জাতিক মহল সব কিছু দেখে শুনে তারা এই কথাটা বলছে। তো জামাতে ইসলাম এখন বিরোধী দল, তো আওয়ামী লীগ যে ক্ষমতা চালাইছে সেটা মানে ফ্যাসিবাদের লক্ষণ, ফ্যাসিবাদের আবরণ, ফ্যাসিবাদের প্রতিষ্ঠা যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, জামাত ইসলাম কিন্তু 71-এর যে ভূমিকা, তারা কিন্তু মাঝে তাদের দলের নাম পরিবর্তন করেছিল পূর্ণবার বাংলাদেশের প্রেক্ষাপটে ফিরে আসা ইসলামিক ডেমোক্রেট লীগ। সেটি যদি রাখতো তাহলে আমি আর 71-এর কথা বলতাম না। সেই সময় তারা নারী নির্যাতন থেকে শুরু করে মানুষ হত্যার থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নাই যে ওই সময় তারা করেনি। তারই ধারাবাহিক রূপে এখন তাদের এমপি যেসব ঘটনা ঘটাইছে, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়িওয়ালা, মানে যেসব ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছি, এবং তারা ওই অভিযোগে তার এমপিকে বহিষ্কার করছে। তো অন্যকে সে মানে ফ্যাসিস্ট বলার আগে আমার মনে হয় নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত। হ্যাঁ, তারা সমালোচনা করবে সরকারকে, নো ডাউট, এটা তাদের প্রধান কাজ। এই জন্য
সরকার তাদেরকে বেতন দিয়ে রাখছে। বিরোধী দল মানে কি? সরকারের ত্রুটিগুলো তুলে ধরবে, জি সরকার কোন কোন জায়গায় আছে সুনির্দিষ্ট করবে এবং সরকার সেগুলো গুরুত্ব সহকারে সংশোধন হবে। এটাই গণতান্ত্রিক রাজনীতির মানে সৌন্দর্য। বিরোধী দল কিন্তু একেবারে বিরোধী দল না। এই গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সরকার বিরোধী দল দুটোই পরিচালিত হয় সরকারের অর্থে। সেই জন্যে বিরোধী দল মানে এমন না যে তাদের কোনো দায়িত্ব নেই, খালি এরকম যা না তা বলে দিতে হবে। আমি এই বিরোধী দলকে অনুরোধ করব, হ্যাঁ সরকার ত্রুটি থাকবে না আমি এটা বলি না, তো থাকতে পারে এবং সেইগুলো আলোচনা হবে না, এটা বলে না। কিন্তু অশ্লীল ভাষায় এখন যে প্রবণতাটা দেখা যাচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের নামে, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য, এমনকি তার একটা মেয়ে আছে অত্যন্ত দক্ষ, সে পড়াশোনা করে, সে রাজনীতিতে কোনো যোগ দেয় নাই, তার স্ত্রী খুবই কম কথা বলে। রাজনীতি মানে পারিবারিকভাবে হয়তো রাজনীতির পরিবারের লোক, ওই ধরনের কোনো ঘটনা নেই, কিন্তু তার সম্বন্ধে ওই যে জামাতের ঘনিষ্ঠ এনসিপির নেতারা যে ভাষায় কথা বলছে, এটা গণতন্ত্র চর্চা না, এটা গণতন্ত্রকে বিপন্ন করা। অর্থাৎ জামাত এবং তাদের সঙ্গী এনসিপি যেভাবে চলছে, এতে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিকে বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে তারা। এটা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, আজও আমরা দেখেছি যে তারা মিছিল করছে হারিকেন নিয়ে, গ্যাসের চুলা নিয়ে, সেটাও কি গণতান্ত্রিক চর্চা বলবো আমরা? প্রতীকী অর্থে মানে বিদ্যুতের সমস্যার কারণে হারিকেন যদি তারা নিয়ে গিয়ে মিছিল করে, আমি এটা খারাপভাবে বলছি না। যদি মনে হয় যে চুলা নিয়ে গিয়ে করছে গ্যাসের সমস্যা, এটা আমি খারাপ মনে করি না। অর্থাৎ কখনো কখনো যেমন একটা গান 5 মিনিট 3 মিনিটের ভিতরে অনেক কিছু ব্যক্ত করতে পারে, একটা কবিতা যেমন অনেক কিছু ব্যক্ত করে, একটা প্রতীকও এরকম অনেক কিছু ব্যক্ত করতে পারে। এই জায়গায় যদি তারা যেটা বলছে, এই সমস্যা তো দেশে নেই এটা বলবো না। তো হঠাৎ করে বিদ্যুতের একটা ঘটনা, এটা সরকার নিজেও ত্রুটিগুলো নিয়ে তারা সিরিয়াসলি দেখছে বলে তারা বিবৃতিও দিচ্ছে। গ্যাসের ব্যাপারেও বলছে যে অল্প সময়ের মধ্যে তারা সমাধান করতে পারবে, কিন্তু সমস্যাটা তো মানুষ আসছে, বিরোধী দলরা তুলে ধরছে এবং প্রতীকীভাবে তুলে ধরছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সিম্বলিকভাবে নিয়ে আসাটা এইবারই প্রথম হয়েছে এমন না, অতীতেও হয়েছে। যখন খাদ্য সংকটে কি দুর্ভিক্ষের মুখোমুখি দেশ গেছে, তখনও অন্যান্য রাজনৈতিক দল মৌলানা ভাসানীর সময় থেকে এই ধরনের প্রতীকী অনেক ঘটনা ছিল। হ্যাঁ, আমরাও শেখ হাসিনার সময় এই ধরনের ঘটনা দেখেছি। তো এটা আমি আমার বিবেচনায় এটা নিয়ে বিরূপ মন্তব্য করার কিছু নাই। তারা এটাকে মনে করছে এইভাবে করলে হয়তো সরকারের দৃষ্টিতে আসবে, কোনো অসুবিধা নেই। জনাব মাসুদ কামাল, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি বলেছেন, বিএনপি দেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি, জনবিচ্ছিন্ন এই দলটির কোনো জবাবদিহিতাও নেই। এই সরকারের কি আসলেই কোনো জবাবদিহিতা নেই? আরেকটি প্রশ্ন হচ্ছে, তাদের অন্যান্য নেতারাও এমন বলেছে যে আপনারা সরকার চালাতে ব্যর্থ, মানে সরকার পক্ষকে বলেছে যে সরকার চালাতে ব্যর্থ। আপনি কি বলবেন এই উত্তরে? শুনেন, আমি তো প্রথমেই বললাম যে 60 মাসের মধ্যে এখনো 6 মাসও যায় নাই, এখনই ব্যর্থ বুঝে ফেলেছেন। ব্যর্থ কি সফল এটা বোঝার সময় এখনো হয় নাই। ব্যর্থ বলা যেমন আমি মনে করি যে প্রত্যাশিত না, এরকম আমি তাকে তো সফল এই সার্টিফিকেটও দিচ্ছি না, তাই না? সফলতা ব্যর্থতা বুঝতে আরেকটু সময় লাগবে, আরও কটা দিন যাক। অনেক কিছু উনি হয়তো শুরু করেছেন, এটা তো শেষ হইতে তো একটু সময় লাগবে, অথবা একটা পর্যায় পর্যন্ত যেতে তো একটু সময় লাগবে। কাজেই এটা আমি মনে করি যে এটা মানে একটু টু আর্লি হয়ে গেছে এই মন্তব্যটা। আরেকটা জিনিস যেটা উনি বলেছেন যে কোনো জবাবদিহিতা নাই, এটাও ঠিক না। এটা ঠিক না কেন? যে ওনাদেরও তো জবাবদিহিতা আছে। মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন থাকে, দেশে যখন একটা ডেমোক্রেটিক প্রসেস থাকে, তখন তারা প্রতিদিনই জবাবদিহিতার মুখোমুখি হয়। জবাবদিহিতাটা আছে কি না আছে এটা তো আপনি আগামী নির্বাচন পর্যন্ত গেলে বুঝবেন। এখন ওনারা যেদিকে ইঙ্গিত করতেছেন সেটা হলো গিয়ে যে সংসদে তাদের একক সংখ্যা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এই জন্য কারোর কাছে জবাবদিহি করতেছে না। বা বিষয়টা তো ওখানে না, বিষয়টা তো জনগণের কাছে। ওই যে কথা দুদু ভাই বললেন যে একজন লোক মানে গ্যাসের সংকটে ভুগতেছে, একজন লোক ইলেকট্রিসিটির সংকটে ভুগতেছে, এবং ভোগার পর
সেইটা নিয়ে আপত্তি করছে, প্রতিবাদ করছে, কিছু একটা প্রতীকী দেখাচ্ছে, এটা কি জবাব দিতে না? কিন্তু এটা তো এই বড় যে জবাব গ্যাস দিতে। সংকটের কথা যদি আমরা বলি, এটা তো কি সরকারের দায়? কারণ এটা তো প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি, তাই না? তাহলে সেটাই, এই প্রাকৃতিক পাওয়া জিনিসটা নিয়ে যদি আন্দোলন করা হয়, সেটা কি আসলে সরকার দায় নেবে বা আন্দোলন করা উচিত কিনা? শুনেন, আমি বলি আপনাকে, সব কিছুর সরকারের দায়। কোনোটা পরোক্ষভাবে দেয়, কোনোটা মানে আপনার প্রত্যক্ষভাবে দেয়। দায় সরকারের। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আমি বলি, ধরেন বিএনপি জিতছে, কারো ঘরে দাম্পত্য কলহ, সেইটাও বলবে যে ধানের শীষে ভোট দিলাম, আমার বললে ঝগড়া হয় কেন? বলবে রে ভাই, ওটাও সরকারের দায়। কেন দায়? যে বউর সঙ্গে ঝগড়া হওয়ার তো একটা কারণ থাকে। হয়তো বাজারটা কম আনা হয়েছে, অথবা বউয়ের চাহিদার মধ্যে টাকা দিতে পারে নাই, অথবা সেরকম ইনকাম করতে পারে নাই, ঝগড়া ওই কারণে তো হতে পারে। সরকারের দায় থাকবে না কেন? সব কিছুর পেছনেই সরকারের দায়। এবং এইটা সরকার যখন ভোট চায়, তখন উনি কিন্তু জানে যে সব কিছুর জন্য আমাকে দায়ী করা হবে। এই ঝুঁকিটা নিয়েই তারা ভোট চায়, এই ঝুঁকিটা নিয়েই তারা সরকার গঠন করে। শুনেন, আমরা তো হলাম একটা দরিদ্র দেশে ভাই, দারিদ্র্যের কোনো ভালো দিক নাই, এটা রিয়েলিটি, আপনাকে মানতে হবে। দারিদ্র্যের কোনো ভালো দিক নাই। কাজে আপনি দেখে দরিদ্র দেশের সরকার হয়েছেন, আপনার উপর দায় আসবেই, লোকে বুঝবে না। জ্বালানি তেলের দাম, মনে করেন জ্বালানির দাম, যারা আমেরিকায় বাস করে জিজ্ঞাসা করে দেখেন, ডাবল হয়ে গেছে ভাই আমেরিকাতে, জাস্ট ডাবল হয়ে গেছে। তো এখন আমি যদি, আমাকে যদি আপনি বোঝান যে আমেরিকায় তো ডাবল হয়ে গেছে, তোমার তো এখনো ডাবলও হয় নাই, কেউ বুঝবে না, কেউ বুঝতে চাবে না। তারা বলবে যে আমি কেন কষ্ট করব। আপনি এখন যদি একটা সিএনজি যে 3 হুইলারগুলো আছে, এদেরকে আপনি প্রত্যেকের লোকের কথা তো শুনবেন, তারা কে কী বলতেছে। ওই লোকটা কিন্তু বলতেছে, ওইকে স্যার আপনি আমাকে বাড়াই দিবেন না কেন ভাড়া? আমার তো গ্যাস ভরতে লাগছে 3 ঘন্টা, আমি তো 3 ঘন্টা বেকার বসেছিলাম। আমি তো 3 ঘন্টা বেকার ছিলাম, তা আপনি আমাকে ভাড়া বেশি দেবেন। তাকে যদি আমি ভাড়া বেশি দিতে যাই, আমার পকেট থেকে যাবে, আমি দেবো কোত্থেকে? আমার কি বেশি ইনকাম হচ্ছে? বেশি ইনকাম তো হচ্ছে না, আমি তাকে চাকরি করি। এখন দেখেন আবার এই যে সরকারি কর্মচারীরা আন্দোলন করতেছে, তাদেরকে পে স্কেল দিতে হবে। এখন এই পে স্কেল গভর্নমেন্ট দেবে কোথায়? গভর্নমেন্ট টাকা আছে, গভর্নমেন্ট কোথায় দিবে ভাই? আপনি এগুলি সবগুলি তো একটা সঙ্গে কিন্তু ইন্টার রিলেটেড কিন্তু। তারপরে ধরেন গভর্নমেন্ট দিল, ধরা যাক দিল, সরকারি মানে কর্মচারীর সংখ্যা কত? 15 লাখ। এই 15 লাখ লোককে যখনই আপনি বেতনটা বাড়াই দিবেন, তার প্রভাব পড়বে কিন্তু বাজারে, বাজারের দাম বেড়ে যাবে। তখন এই 15 লাখের বাইরে যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছে, যারা, তাদের সংখ্যা কত? 15 লাখের কয়েক গুণ। তো তাদের জন্য তো দাম বাড়বে। ওই সবজির দাম যে বাড়লো, ওই বাড় ও কি বলবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য বাড়লো? সবার জন্যই বাড়লো। তো সরকার যখন ওদের বেতন বাড়াবে, আপনি যখন বেসরকারি চাকরি করেন, আপনি গভর্নমেন্টকে বলবেন না যে আপনি ওই 15 লাখের গভর্নমেন্ট, আমারও গভর্নমেন্ট। এগুলো তো একটা বেসিক কথা। তো এই সরকার যাবো কই? ওইদিকে গেলে কয় যে আপনি আমার দিকে আইলেন কেন, এদিকে গেলে কয় যে আপনি আমার দিকে আন। সরকার যদি বলে যে বেসরকারি খাতে যারা আছে সবাই বেতন বাড়ান, কেউ বাড়াবে? যদি না বাড়ায় সরকার চাপ দিতে পারবে? যখনই চাপ দিয়ে বলবে এটা তো স্বৈরাচারী গভর্নমেন্ট, আমার ব্যবসা আমি করতেছি, আমি যেমনি করে করবো, আপনারা চাপ দেন কেন? তো এইগুলি কিন্তু উভয় সংকট, কিন্তু এর মধ্যেই সরকারকে ব্যালেন্স করতে হবে। এবং এই ব্যালেন্সটা যে যত সুচারুভাবে করতে পারবে, সে তত সফল সরকার। জি, আসবো আপনার কাছে। আমি একটা কথা বলি, মাঝখানে বলে শেষ করি। যেমন ধরেন, আমি যেমন বলবেন যে আপনি তো বললেন, বলে চলে গেলেন, কিন্তু সমাধান দেন একটা। আমি একটা সিম্পল কথা বলি, যে গ্যাস নিয়ে বলি। যেমন আমার বাসায় গ্যাস নাই, একদমই নাই, মানে আগুন জ্বলেই না। আমি প্রায় 15-20 দিনের উপরে হয়ে গেছে আমি এই ভোগান্তিতে আছি। অনেক বাসায় এরকম চলছে। কিন্তু মাস শেষে আপনি তো আমাকে একটা বিল ধরাই দিবেন, আমি আপনার কাছ থেকে সেবা পাচ্ছি না। এই জন্য আমি নয় আপনাকে মাফ করলাম যে আপনার গ্যাস নাই, আপনি কোথেকে দিবেন, মাফ করলাম আপনাকে। কিন্তু আপনি যে আমাকে মাসে সেটা বিল ধরে দিলেন, ওইটা তো আমার জন্য মানে এমনি দিলেন না, আবার মারলেন, এটা আমার জন্য পেইন না? তো কোন কোন এলাকায় সরকার গ্যাস দিতে পারে নাই, এর হিসাবে তো গভর্নমেন্টের কাছে আছে। তো গভর্নমেন্ট ওই এলাকার গ্যাসের বিলটা 1 মাস করে দেখ না কেন, মাফ করে দেখ।
যদি মাপটা না করে তাহলে কিন্তু আমার মনে যে পেইনটা, আমি মনে করি ভাই দুঃখ সবাই পাইতে পারি, কিন্তু গভর্নমেন্টকে আমার পেইনটা ফিল করতেছে, এটা তো আমাকে বুঝতে হবে। আমি যদি বুঝি যে গরিব সরকার, গভর্নমেন্ট ফিল করতেছে, এই যে বাসায় খাইতে পারলাম না, বাপ তাও মারে, তাহলে তো হলো না। বাপ যদি বলে বাবা খাবার দিতে পাই রে, আগামীবার দেবো, তাহলে একটু সান্ত্বনা পাই। এই বিলটা কি গভর্নমেন্ট বন্ধ করবে? এই যাবৎকালে আমার অভিজ্ঞতা বলে এই যাবৎকালে কোনোদিন বিল গভর্নমেন্ট বন্ধ করে নাই, উল্টারও ধমক দেয়। এই কয়েকদিন আগে দেখলাম বিদ্যুৎ বিভাগ ধমক দিছে। তো কী করবেন? জি, জনাব শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিএনপির নীতিগত অবস্থান কি? দলটির নেতৃত্বের বিচার, সাংগঠনিক কার্যক্রম এবং সমর্থকদের রাজনৈতিক অধিকার, এই 3 প্রশ্নকে বিএনপি কিভাবে দেখছে? প্রথম কথা হচ্ছে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আছে, জি। রাজনৈতিক নিষেধাজ্ঞা। দল হিসেবে কিন্তু তাদের নিষেধ মানে নিষেধ। বাতিল করা হয়নি, নিষেধ কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা দিছে গত সরকার, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেটি বিএনপি এখন এই সময়ে 5 মাস 6 মাসের এখন প্রত্যাহার করা হয়নি। তো বাংলাদেশের রাজনীতিতে ধরেন আওয়ামী লীগ ভালো মন্দ খারাপ অনেক ঘটনা আছে, কিন্তু এই দল যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 47-এর পরে মৌলানা ভাসানীর হাত দিয়ে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব ছিলেন, আরও অনেকে ছিলেন, তারা অধিকাংশ এখন পৃথিবীতে মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ থেকে গেছে। যেমন 70-তে পাকিস্তানের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটাধিক্যে জয়লাভ করছিল, কিন্তু তারা পাকিস্তানের প্রেক্ষাপটে ক্ষমতা পায় নাই, এবং না পাওয়ার ঘটনার মধ্য দিয়ে 71 মুক্তিযুদ্ধ। তো ওই সময় যদি তারা ক্ষমতা পেত তাহলে ইতিহাস অন্যরকম হতে পারত, কিন্তু পাকিস্তানেরা কখনোই বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটি তারা বিশ্বাসই করতে পারেনি জাতিগতভাবে। একটা শেষ সুযোগ ছিল, তারা সেটা নিতে পারেনি। তো আওয়ামী লীগ পরবর্তীতে মুক্তিযুদ্ধে কেউ বলেছে তাদের নেতৃত্বে হয়েছে, কেউ বলছে তারা মুক্তিযুদ্ধ চায়নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী চাইছে, এই ধরনের নানান বিতর্ক আছে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগে ক্ষমতায় গেছিল। খুব ভালো মন্দ যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, দেখবো যে নিদারুণভাবে সেই শেখ মুজিবের নেতৃত্বে যে সরকার মুক্তিযুদ্ধ পরবর্তীতে 3.5 বছরে সেটি ব্যর্থ হয়েছিল, এবং ব্যর্থতা এমন পর্যায়ে গেছিল তার দাম তাদেরকে খুব উচ্চ মূল্যে দিতে হয়েছে। শেখ সাহেব এবং তার পরিবার একের পারিবারিকভাবে যেমন রাজনৈতিক বিরূপতার মুখোমুখি, সমালোচনার মুখোমুখি হয়েছে, এটাই শেষ না। কিন্তু উনি গণতন্ত্রকে সরে গিয়ে মীমাংসার চেষ্টা করছেন এক দল গঠনের মধ্য দিয়ে, কিন্তু সেটি ফেল করে, মানুষ গ্রহণ করে না। কারণ সেই সময় শেখ মুজিবুর রহমানের সঙ্গে যারা ছিলেন তাদের কিছু হটকারিতাই বলবো, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্ভিক্ষ, নানান ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতিতে তার উপরে এবং তার পরিবারের উপর, তার দলের উপরে নৃশংস জবনিকা আসে। সেটা হচ্ছে 15ই আগস্ট। এই 15 আগস্টে মানে বলা যায় আওয়ামী লীগ বলবো না, এটা বাকশাল নিশ্চিহ্ন হয়ে যায়। তো বাকশাল পরে আর ফিরে আসে নাই। বাকশাল নামে একসময় আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছিলেন, বাকশালী সেক্রেটারি হয়েছিলেন 3 জনের একজন আব্দুর রাজ্জাক। পরে তিনি বাকশাল গঠন করেছিলেন বলে বটে, কিন্তু ওইটা ওইভাবে সমর্থন পায়নি। এখন বর্তমানে এখন হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমি শেষ করে দিই, অবস্থানটাই জানতে যাচ্ছিলাম। শেষ করে দিই। সেই খোলসের মধ্য দিয়ে শেখ হাসিনা 15 বছর চলেছেন, তার থেকে ভিন্ন কিছু না। তার সুযোগ ছিল গণতন্ত্রে ফেরার, কিন্তু গণতন্ত্রকে তিনি কণ্ঠরোধ করেছেন, গলা চিপে ধরেছেন, এবং 3টে নির্বাচনের একটাও গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। এর মধ্যে যে সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানের আগে কিন্তু একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আরও ভয়াবহ, যে কারণে মানুষ সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে, মানে বিএনপি 18 বছর ধরে আন্দোলন করেছে, অন্যান্য বিরোধী দল আন্দোলন করেছে জামাত সহ, কিন্তু সরকারের পতন হয় না। কিন্তু তরুণরা মানে 24শে জুলাইয়ের যে
কোটা বিরোধী আন্দোলন ছিল, এটা শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, পদত্যাগের আন্দোলন ছিল না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার পদত্যাগ এবং উৎখাত এটা না, তার বিরুদ্ধে যে জাগরণ হলো, উনি একটা পর্যায়ে গিয়ে পদত্যাগের কথাও ভেবেছিলেন 2-3 দিন আগে, জি। কিন্তু সেটি আর কাজ হয় না। একটা সময় তিনি পালিয়ে যান। তো এই মাঝের যে সময়টা, তার গণতন্ত্রের যে বিচ্যুতি, তার সাফল্য ব্যর্থতা ওই বিচ্যুতির কাছে এসে গৌণ হয়ে গেছে, ওইটা আলোচনার কোনো সাবজেক্ট না। বিশেষত সর্বশেষ মানে ক্ষমতায় থাকার জন্য ছাত্রদের উপরে যে নৃশংসতা দেখিয়েছেন, গুলি করেছেন, পাশবিকতা চালিয়েছেন, সেটা ভয়ঙ্কর। সেই বিবেচনা থেকে আওয়ামী লীগ এখন আলোচনা হচ্ছে বটে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয়ে যাওয়ার পরে ফিরে আসছে, এর দৃষ্টান্ত পৃথিবীতে খুব কম। জি। এখন তারা এই ফিরে আসার লড়াই যেটা করছেন, সেটা আরও আমার কাছে তামাশার বলে মনে হয়। যে কারণে তাদের পতন হচ্ছে সেই ব্যাপারে তারা কথা বলছে না। অর্থাৎ মানুষের অনুভূতি, মানুষ কেন তাদেরকে প্রত্যাখ্যান করলো, কেন তাদেরকে বাদ দেওয়ার চিন্তা করলো, সেই জায়গাটায় সেই নির্মমতাটা, সেই জায়গায় তাদের সরি নাই, তাদের কোনো সহানুভূতি নাই। সেই জন্য আমার বিবেচনায় একটা রাজনৈতিক দলের যে ভূমিকা থাকে, সেই ভূমিকাটা একেবারে তারা নিজেরাই ধ্বংস করেছে। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। জনাব মাসুদ কামাল, বর্তমানে আমাদের দেশে দক্ষিণপন্থী কিংবা উগ্রবাদের উত্থানের আলামতকে অ্যালার্মিং মনে করেন কিনা? শুনেন, উগ্রবাদের উত্থান যদি হয়, এটা সবসময় যেন অ্যালার্মিং। উগ্রবাদ দিয়ে কোনো ভালো কিছু অর্জন করা সম্ভব না, এটাই রিয়েলিটি। এখন উগ্রবাদের উত্থান আমাদের এখানে হচ্ছে অথবা হবে, এর তো কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিছু জিনিস ঘটছে যা নাকি হয়তো আমরা চাই নাই, সেটা তো তাদের চেষ্টা থাকবেই। তারা হয়তো চেষ্টা করতেছে যে আমাদের প্রথমে তারা চেষ্টা করেছে যে আপনার 24শে জুলাইকে 71-এর প্যারালাল নিয়ে আসার জন্য মোছারও চেষ্টা করেছে, ওটাকে বাতিল করারও একবার চেষ্টা হয়েছিল। তো ওটাকে শোনা এটাই মূল এই, তো এগুলো তো হবে, এই ধরনের প্রচেষ্টা পৃথিবীতে সবসময় ঘটবে। এগুলোকে আমি মনে করি তেমন অ্যালার্মিং কিছু না এটা। আর আমাদের এই দেশে উগ্রবাদ কখনো প্রতিষ্ঠিত হবে না আমি মনে করি না। কারণ কে কী চায় এটা ইম্পর্টেন্ট না, জনগণ কী চায় এটা ইম্পর্টেন্ট। এদেশের জনগণ মৌলবাদী না, এদেশের জনগণ বাই নেচার উগ্রবাদীও না। এদেশের জনগণ শত্রুর মৃত্যুতেও চোখের পানি ফেলায়। এটা অদ্ভুত জনগণ এদেশের। মনে করেন আমার খুব চরম শত্রু, সে মারা গেছে, খবর পাওয়ার পর ইন্টারনেটে পড়ে। এদেশের জনগণের মধ্যে একটা ধারণা আছে, বলে যে মৃত মানুষের সমালোচনা করবো না। অদ্ভুত জনগণ দেশের, কিন্তু অথচ ওই মৃত মানুষটা তোমার শেষ করে দিয়ে গেছে, তাও বলবেন ঠিক আছে মারা গেছে, থাক, এই নিয়ে আলোচনা না করি। এই দেশে উগ্রপন্থা, চরমপন্থা এগুলো ভাই ভিত্তি পাবে না। অনেক চেষ্টা হয়েছে, ওই ধর্মীয় চরমপন্থাও চেষ্টা করছে, আবার বাম চরমপন্থাও চেষ্টা করছে, হয় নাই। এদেশের মানুষ বেসিক্যালি মধ্যপন্থী, উদারপন্থী এই টাইপের এরা, কাজে এখানে ওইটার কোনো লস নেই। আমি তবে একটা কথা বলি, আমি দুদু ভাই একটা কথা বলছি, তো আমি ওইটা নিয়ে একটু একটা আলোচনা করি যে মনে করেন আওয়ামী লীগে ফিরে আসা না আসা নিয়ে আমার কিছু অপিনিয়ন আছে এখানে। একটা জিনিস হলো, দেখেন আওয়ামী লীগ উৎখাত হয়েছে কিন্তু আওয়ামী লীগের কারণে, ওনাদের যে কর্মকাণ্ড আচরণ এই সমস্ত কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। দুদু ভাই একটা কথা খুব সতর্কভাবে খুব ভালোভাবে বলছেন যে এদের কাছ থেকে এখনও আমরা দেখি, যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমাদের উৎখাত তোমরা হইলা কেন, এরা কিন্তু এখন একটা উদ্ভট কথা বলে, সে হলো ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসে একটা, তাদেরকে ষড়যন্ত্র করে সরাই দেওয়া হয়েছে। এই তত্ত্বে তারা যতদিন থাকবে, স্থির থাকবে, তাদের প্রত্যাবর্তন তত অসম্ভব হবে। এই তত্ত্ব সঠিক নয়। বা এই দেশে তো আমিও ছিলাম, রাস্তায় তো আমিও নামছি, তা আমি কি কারো ষড়যন্ত্রের কারণে নামছি নাকি? আমি বুঝিনি আমি কেন নামছি। যে কারণে নামছে এটা ওরাও বুঝে। তারা এই দেশে একটা অপশাসন কায়েম করছিল। গণতন্ত্রহীনতা কাকে বলে এদেশের মানুষকে একদম কাগজে কলমে, হাতে কলমে শিখাই দিছিল। নির্বাচনের ডেফিনেশনই চেঞ্জ করে দিয়েছিল, মানে বিনা কোনো নির্বাচনই হবে না, আমরা বিজয়ী, নির্বাচন আগে রাত্রে হয়ে যাবে, এটা বলে না। তো জাপানের অ্যাম্বাসেডার বিপদে পড়ে গেছিল,
আমি নির্বাচন মানে উদ্ভট সব বিষয়, এগুলি পৃথিবীর কোনো ডেমোক্রেটিক সিস্টেমে কেউ এটা চিন্তাও করতে পারবে না এইভাবে মানে ইলেকশন হতে পারে। কারো মাথার মধ্যে আসে, ওদের মাথার মধ্যে আসছে, তারা এগুলো করছে। তারপরেও তারা আশা করতেছে কেন, ফিরে আসা কথা, এই কারণটা আমি বলি। তাদের এই আশাটাও কিন্তু অমূলক না। অমূলক না কেন? যে ওনাদের বিদায়ের পরে প্রথমে আসলো ইউনূস সাহেব, ওনার অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে আসলো বিএনপি সরকার। ইউনূস সাহেবের আমলেই কিন্তু লোকে আওয়ামী লীগের নাম গন্ধ ভুলে যেত যদি ইউনূস সাহেব দেশটাকে ভালোভাবে চালাইতে পারত। মানুষ কিন্তু দেখে কি জানেন, রাষ্ট্র ক্ষমতা ওই প্রধানমন্ত্রী চেয়ারে কে বসে আছে, মানুষ এটা বদার করে না। মানুষের চিন্তা হলো আমার সংসার কেমন চলছে, আমার জীবনের নিরাপত্তা কতটুকু আছে, সে এইগুলো ভাবে। মানুষের চাহিদা কিন্তু খুব অল্প, তারা অত কিছু চায় না। তারা চায় যে ভাই আমার বাজার আমিই করব, আমার ইনকাম আমিই করব, আমার সংসার আমিই চালাবো, প্লিজ আমার ডিস্টার্ব করেন না। মানুষ খেলে এইটুকু বলে। তো এই জিনিসটা যদি ইউনূস সাহেব দিতে পারতো না, ওই হাসিনা আওয়ামী লীগ ওখানেই শেষ হয়ে যেত। ধন্যবাদ, কিন্তু উনি পারে নাই। এখন আগামী গভর্নমেন্ট দিতে পারবে কিনা তার উপর নির্ভর করবে যে মানুষ ওটাকে ভুলবে নাকি ভুলবে না। যদি খারাপ করে তাহলে মানুষ ওর সঙ্গে তুলনা করবে। এই তুলনা করাটাই হলো ভয়ঙ্কর ব্যাপার। জনাব শামসুজ্জামান দুদু, একই প্রসঙ্গে আপনার কাছে যদি আসি, বর্তমানে আমাদের দেশে দক্ষিণপন্থী কিংবা উগ্রবাদের উত্থানের আলামতকে অ্যালার্মিং মনে করছেন কিনা, সেই সাথে আর একটু জানতে চাচ্ছিলাম একটি ঘটনা আপনাকে বলি। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামাত নেতাদের ছবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টানানো নিয়ে হট্টগোল দেখা যাচ্ছে। তা পরে তোপের মুখে আবার সেগুলো অপসারণও করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা বলে আগের আলোচনা ধরে ছোট্ট এক লাইনে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে কিনা, জি, গণতন্ত্রে প্রতিষ্ঠায় এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপি যদি সফল হয়, ফ্যাসিবাদের সালে কোনো ভবিষ্যৎ নাই। তার মানে সহজ ভাষায় আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। জি, এক কথায় একদম আমরা এটা হচ্ছে মানে ফ্যাসিবাদের ক্ষেত্রে। আর দক্ষিণপন্থী উগ্রবাদের উত্থানের, দক্ষিণপন্থী এবং উগ্রবাদের দুটো দিক আছে। জি, দক্ষিণপন্থী যারা, তারা ম্যাক্সিমামই আবেগকে কাজ করে, সেটা ধর্মীয় আবেগ। বাংলাদেশে যেটা হচ্ছে ফ্যাসিবাদ বলতে যদি আমি আওয়ামী লীগকে বুঝি, তো 71-এ এই ফ্যাসিবাদ আমরা দেখছি কত ভয়ঙ্কর। সেটা হচ্ছে ইসলামী ফ্যাসিবাদের সাথে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের জাতীয় ঐক্যর নামে, সেটা হচ্ছে জামাত ইসলাম। নির্বিচারে তার প্রতিপক্ষকে তারা হত্যা করেছে অস্ত্র ধরে। সেখানে তারা কোরআনকে অপব্যাখ্যা করেছে। মানুষের অধিকার, এই পাকিস্তান কিন্তু জন্মের মুখ্য হচ্ছে বাঙালি এই জনগোষ্ঠী, একক জনগোষ্ঠী। ওই সময় 56% ছিল বাঙালি মুসলমানরা পাকিস্তানে, আর বাকি 46 বা 44% ওই ওয়েস্ট পাকিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠী, পাঞ্জাবি, সিন্ধু, বালুচ, পাঠান, এই ধরনের। তাহলে পাকিস্তান প্রতিষ্ঠান মুখ্য শক্তি ছিল শেরে বাংলা বা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মৌলানা ওয়াসানী, এদের নেতৃত্বে এই অঞ্চলে। এবং এখানে মুসলিম লীগের সরকারও ছিল, ওয়েস্ট পাকিস্তানে ছিল না। কিন্তু পাকিস্তান হওয়ার পরে ক্ষমতাটা চলে যায় ওই শ্রেণীর হাতে যারা বাঙালিদের নিষ্পেষণ করেছে। ওই জায়গায় উগ্রবাদের কথা আছে। যখনই বাঙালিরা আন্দোলন করছে তখনই এটা ভারতীয় চর, এরা সঠিক মুসলমান না, এরা অমক তমক, এই উগ্রপথা এই সেনাবাহিনীর নামে, পাকিস্তান সেনাবাহিনীর নামে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। এই জায়গার থেকে প্রতিবাদে সেই সময় কমিউনিস্ট পার্টিগুলো অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, যাদেরকে সেই সময় জাতীয়তাবাদী শক্তি বলি বা অন্যান্যরা শক্তি পেয়েছে, তাদের মধ্যেই কিন্তু এরা থাকছে। একটা বড় অংশ আওয়ামী লীগের ভিতরে ছিল, কমিউনিস্ট পার্টির লোকজন। তো সেনাবাহিনী যারা শাসন, এই যে 58-এ যে আইয়ুব খানের মানে সেনাবাহিনী ক্ষমতা দখল এবং পরে মুসলিম লীগের নামে শাসন, এটা পুরোটাই উগ্রবাদকে তারা টার্গেট করছে, কিন্তু তারা নিজেরাই উগ্র ছিল। কোনো রকম প্রতিপক্ষকে তারা সহজভাবে নিতে পারেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার সময়ে এটা দক্ষিণপন্থা, বিশেষ করে জামাতের মধ্যে দেখবেন রক কাটার একটা প্রবণতা। এখন তারা আবার এটাকে অন্য খাতে নিয়ে গেছে।
মানে ছাত্র সংঘ, সেটা ছাত্র শিবির। জি। শুধু মেরে হাত ভাঙে না, মাথা ফাটায় না, কুড়াল দিয়ে কুপায় না, তারা আবার যাওয়ার পথে মানে হাত পায়ের রক কেটে দিয়ে যাবে। এটা উগ্রবাদ। এবং এটা এখন এমনভাবে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে ওরা তো একেবারে সব কিছু দখল করে ফেলছিল ডক্টর ইউনূস জামানায়। সেই সময় সেনাবাহিনীও যেসব রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যান্টনমেন্টে ডাকছিলেন প্রথম দিকে যখন গণ অভ্যুত্থান হয়ে গেছিল, আমি যেটা শুনেছি, ওই মিটিংয়ে ছিলাম না, তিনি বারবার করে জামাত ইসলামের নাম 1 নম্বরে নিয়েছেন, বিএনপি নিয়ে নেয়। উনি এখন আমার কাছে মনে হয়েছে ওই কথা সত্য ছিল এই কারণে, তিনি সেনাবাহিনীর শেষ মুহূর্তে তিনি চিপ্ত, তাই না? আমি তাকে সমালোচনা করছি না। তিনি কোনো সেনাপ্রধান এর আগে আমার ব্যক্তিগতভাবে জানা নেই যে দাড়ি রেখে মানে ওনার পরিবর্তন তো হয়েছেন, হতে পারেন, ইসলাম ধর্মের দাঁড়িয়ে একটা সুন্নত। কিন্তু উনি ওই সময় যে কথা বলছেন তার মানে সত্যিকারের ছাপ এখন তার চেহারায় আমি দেখছি। তো তিনি এই জামাতকে প্রতিষ্ঠা করেই গেছেন। ডক্টর ইউনূস আমাদের পক্ষ নিয়েছিলেন, কী কারণে আমি বলতে পারবো না, হয়তো বা এমন হোক যে বিএনপির প্রতি তার ওই ধরনের ঘটনা ছিল না, সে নির্বাচনকে পিছিয়েছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ এই দেশে আরেকটা গণঅভ্যুত্থান ছিল, সেটা ছাত্র জীবনে আমরা তার সঙ্গে যুক্ত ছিলাম, সেটা 90-এর গণঅভ্যুত্থান। সেই জায়গায় কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন করছিলেন। বেগম খালেদা জিয়া দেশে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই জন্য দক্ষিণপন্থা ততক্ষণ থাকবে যতক্ষণ গণতন্ত্র মৃত থাকবে, আর গণতন্ত্র যদি সুযোগ পায় দক্ষিণপন্থী আর কোনো রকম সুযোগ নাই উত্থান হওয়ার। এটা হলো আমার কাছে মনে হয়েছে। জি, আর যে প্রশ্নটি আরেকটি রেখেছিলাম আপনাকে, যে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতাদের যে ছবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টানিয়ে হট্টগোল করা হচ্ছে, সেটিকে আসলে পরবর্তীতে তোপের মুখে আবার সেগুলো নামিয়েও ফেলা হচ্ছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা বলি, 71-এর যারা মানে তারা কখনোই এই যুদ্ধাপরাধীকে সমর্থন করতে পারবে না। তারা যে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে 70-এর, তারা ওই যে তাদের আমিরকে এখন শফিক সাহেব, তিনি এমনভাবে বলেছেন যেন দায় মোচন করে। সেটা কি? সবাই যখন মাপ চাচ্ছে, তা আমার মাপ চাতে অসুবিধা কি? সবার মাপ চাওয়া আর শফিক সাহেবের মাপ চাওয়া এক না। শফিক সাহেব সেই দলের চেয়ারম্যান বা আমিরে জামাত নাকি বলে ওদের, সেই দলের যারা সুনির্দিষ্টভাবে 71-এ এই দেশকে অস্বীকার করছে, এই দেশের মা বোনেরদেরকে অপমান করছে এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করছে, তারা যেমন মুসলিম লীগ এই অস্ত্র ধরে নাই, তারা পাকিস্তানের এই যে বাংলাদেশের বিরোধিতা করছে, কিন্তু সশস্ত্র পন্থা গ্রহণ করছিল জামাত ইসলাম এবং অন্য নিজামে ইসলাম বা অন্যরা যারা বিরোধিতা করছে। আমার জানা নেই যে তারা অস্ত্র ধরছিল কিনা, আমি দেখি নাই। কিন্তু জামাতে ইসলামে এরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সব জায়গায় কি আল-শামস, আল-বদর এইসব তারা তৈরি করছিল। কিন্তু আগে আপনাদের দলে ছিল, আর এখন হচ্ছে জামাতে ইসলাম করছে মেজর আখতারুজ্জামান। তিনি তো বলেন যে জামাত যুদ্ধ অপরাধী না, তিনি যুদ্ধের সময় কখনো জামাতকে দেখেনি। আপনি একদিকে মুক্তিযোদ্ধা বলছেন, আবার জামাত নেতা বলছেন, একসঙ্গে দুটো যায় না। উনাকে প্রথম বলতে হবে যে আমি যে মুক্তিযুদ্ধ করছিলাম সে একটা স্বার্থের কারণে করছিলাম, ওইটা এখন আর মানি না। তার মানে বাংলাদেশ এখন মানি না, পাকিস্তান মানি, সেই জন্য আমি ওখানে রাজাকারদের সঙ্গে যুক্ত হয়েছি। এটা ওর নিয়ে আলোচনা করা হচ্ছে। কি আপনাকে বলি, এটা টেলিভিশনে যাচ্ছে তো, বাচ্চাদেরকে তরুণদেরকে বিভ্রান্ত করা, চরিত্র নষ্ট করা, এটা মুখের দাড়ি মাথার টুপি দিয়ে জামাত করি, তাদের কাছ থেকে তো আসলে আমরা শিখি, আমাদেরকে যদি হ্যাঁ ওই অপব্যাখ্যা দিচ্ছে। উনি যেটা বলেছেন উনি চরমতম একটা অপরাধ করছেন বলে আমার ধারণা। কোনো মুক্তিযোদ্ধা কখনো পরাজিত শক্তির বাহন হতে পারে না। উনি একধারে বসে মুক্তিযোদ্ধা, আরেক ধারে গিয়ে রাজাকারদের সঙ্গে আপনি খাওয়ান দাওয়ান করেন, নিমন্ত্রণ সব করেন, ওই দলে যখন যুক্ত হবেন যত ভালো লোকই হন না কেন আপনি যুদ্ধ অপরাধী সঙ্গী। এখন উনি হচ্ছেন যুদ্ধাপরাধীর সঙ্গী। ওনার নিয়ে আলোচনা যত কম করা যাবে তত সমাজে মানে ভালো কিছু হবে। জি, ধন্যবাদ।
জনাব মাসুদ কামাল, এই যে ফ্যাসিবাদ শব্দ, এই শব্দটি ইদানিং খুব বেশি ব্যবহার করা হচ্ছে। এক দল আরেক দলকে ফ্যাসিবাদ বলছে, বা বিভিন্ন দলের মুখ থেকে আমরা এই শব্দটি বেশি শুনতে পাচ্ছি। এই শব্দটি ইদানিং খুব বেশি ব্যবহার কেন হচ্ছে? এটা কি রাজনৈতিক অভিধানে এক ধরনের কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে কিনা? শুনেন, এটা হলো কি জানেন, এক ধরনের লোক এই শব্দটা ব্যবহার করে সুবিধা পেতে চায়। ধরেন ওনার সঙ্গে আমি পারতেছি না, উনি একটা যুক্তি দিল, এই যুক্তি আমি খণ্ডন করতে পারতেছি না, তো আমি চটকে বলে দিলাম আপনি ফ্যাসিবাদের দোসর। অতএব আপনাকে ফ্যাসিবাদের দোসর বলার পর আপনার গায়ে হাত তোলা আমার জন্য মোটামুটি একটা হয়ে গেল আর কি, আমি সেই যোগ্যতা অর্জন করলাম, আপনাকে আমি মারতে পারি। আমি 2 দিন আগে দেখলাম যে এক ভদ্র মহিলাকে ফ্যাসিবাদের দোসর বলে তার গায়ে হাত তোলা হচ্ছে। একজন লোক ফ্যাসিবাদের দোসর হতেও পারে, আমার এতে কোনো আপত্তি নেই, যে হতে পারে। যদি সে ফ্যাসিবাদের দোসর হয়, তাকে আপনি বিচারের আওতায় নিয়ে আসেন। বিচারের আওতায় বাংলাদেশে তো আইন আছে, বাংলাদেশে হেন কোনো অপরাধ নাই যাকে নিবারণ করার জন্য, যাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন নাই। তাকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু তা না করে তাকে আপনি পিটাচ্ছেন, তাকে মারছেন। কী কারণে মারছেন? ও ফ্যাসিবাদের দোসর, ওকে দোসর। আপনি যে মারছেন, আপনি তাহলে কী হলেন? আর উনি যে ফ্যাসিবাদের দোসর, এটা কে প্রমাণ করছে? আপনি বলছেন। আপনি যেহেতু আপনি বলছেন, অতএব সে ফ্যাসিবাদের দোসর। তো আমি তো বলবো, যে বলছে সে তো ফ্যাসিবাদ আমাদের বাপ। ও যদি দোসর হয়, যে তার গায়ে হাত তুলছে, সে তো ফ্যাসিবাদের বাপ রে ভাই। ফ্যাসিবাদ কি গাছে ধরে নাকি? ফ্যাসিবাদ তো একটা মানসিকতা, ফ্যাসিবাদ তো একটা আচরণ। তো সেই আচরণ আপনি হুট করে একজন লোকের গায়ে হাত তুলেন, একজন নারী পুরুষ যাই হোক না কেন, আপনি গায়ে হাত তুলেন, তো এটা কি? কেন তোমার ওই বাদ থাকবে না? তুমি যেটা বলতেছো ওটা ঠিক না। অত ঠিক না অসুবিধা নাই, আপনি এটা আলোচনা করেন, এটা আপনি আর্গুমেন্টে যান, এটা নিয়ে আপনি আদালতে যান, তার বিরুদ্ধে মামলা করেন, অনেক কিছু আছে দেশে আইন। তাকে আপনি মারতে পারেন না। তো তো এই যে মানে এইটা বলার মাধ্যমে যে একটা মব তৈরি করে যারা, আমি মনে করি তারা হলো সবচেয়ে বড় ফ্যাসিবাদ। তো আপনি তো মব তৈরি করার কোনো অধিকারই আপনার নাই। আপনি যখন মব তৈরি করবেন, তখন আপনি একটা ফৌজদারি অপরাধ করতেছেন। তো সেইটাকে যদি রাষ্ট্র, সরকার যদি সেই মবকে কখনো প্রশ্রয় দেয়, কখনো দেখাও না দেখার ভান করে, তখন কিন্তু রাষ্ট্রের মধ্যেও এই একই অপরাধ চলে আসে। যেমন আমি বলি আপনাকে, যেমন আগের গভর্নমেন্ট যেটা ছিল, যে অন্তর্বর্তীকালীন সরকার, মানে ফ্যাসিবাদের ওখানে তো আমি মনে করি যে ডক্টর ইউনূস নিজেই ছিল ফ্যাসিবাদের একদম একটা মানে জ্বলন্ত প্রতীক। উনি যখন বলতেছে যে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদ দোসর কিনা এখানে আছে, গ্রামে নাই, তোমার গ্রামে নাই, যখন সেটা বলতেছে, এই কথা বলতেছে, বলার পরে তো গ্রামে গ্রামে ভাঙচুর শুরু হয়ে গেলো, আগুন দেওয়া স্টার্ট হয়ে গেলো। এই কোন কাজটাকে আপনি ভালো কাজ বলবেন? কে করছে? সে লেলাই দিছে এদেরকে, আগুন দিছে, লুটপাট করছে। যারা করছে তারা তো লুটপাট করার জন্য গেছে, তারা কিন্তু ওই আগুন দেওয়ার আনন্দে যায়, তারা কিছু লুটপাট করার জন্য গেছে। আপনি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি খেয়াল আছে নিশ্চয়ই, এই যে পিনাকি ফটো একজন আছে না, সে বলতেছে প্রথম আলোকে ভাঙচুর করতে হবে, এটা করতে এটা করতে হবে। সে কিছুদিন পর একটা করে ঘোষণা দিছে, এটা কালকে এটা ভাঙেন, কাল পর্যন্ত এটা ভাঙেন। ভাঙচুর কিন্তু হয়েছে। একবার সে ঘোষণা দিল যে সিপিবি অফিস ভাঙতে হবে, কেউ যায় নাই। কী কারণে যায় নাই? যায় না হলো এই কারণে যে সিপিবি অফিস ভাঙলে ওখানে কিছু পাওয়া যাবে না, অন্য কোনো অলঙ্কার টলঙ্কার নাই, টাকা পয়সা নাই, পাওয়া যাবে না। ওই ভাঙা চেয়ার, ভাঙা বইপত্র কিনতে কী করবে? এই জন্য যায় নাই। কিন্তু তার মানে আগে যারা গেছে, এরা কেউ বিপ্লবী না, কেউ আন্দোলনকারী না, এরা সব হলো লুটতরাজকারী। আর এই লুটতরাজকারীর সর্দার হইল গিয়ে সে, ওখানে বসেছে, বলছে যাও ওখানে যা লুট করে নিয়ে আসো। তো লুট টুট করে আগুন ধরে দিচ্ছে। তো এইগুলি হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ হলো এইটা। আর আমরা যে ফ্যাসিবাদের কথা ওরা বলে, ওর তো বিচার হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে 100-200 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, কি কারণে হয়েছে? ওরা নাকি সবাই দোষর। হইলে হবে, না হলে না হবে, আইন আদালত আছে, দেখা যাক কি হয়। জি, ধন্যবাদ। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে একটি উপদেশমূলক বা আপনার অভিজ্ঞতা থেকে একটা আলোচনা শুনতে চাই। আসলে এই যে 5 আগস্ট থেকে আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি হওয়া উচিত, এবং রাজনৈতিক যে দলগুলো আছে তারাই বা সবচেয়ে বড় শিক্ষা কি পেল? প্রথম শিক্ষা হচ্ছে আপনার গণতন্ত্র ত্যাগ করলে, বাদ দিলে, এই যে এতক্ষণ উনি যে আলোচনা করলো ফ্যাসিবাদের, তার মধ্যে জাতিকে ঢুকিয়ে ফেলা। তো
ফ্যাসিবাদ হচ্ছে আপনার একটা মানুষের মানবিক দিকগুলোকে ধ্বংস করে দেয়, আইনের শাসনকে ধ্বংস করে দেয়, মানুষের সহনশীলতাকে ধ্বংস করে দেয়। তো এই জিনিস থেকে আপনি যদি বাঁচতে চান, এই যেমন শেখ হাসিনাকে আমরা পরিত্যাগ করছি কেন, দেশবাসী পরিত্যাগ করছে কেন, বা তার যে ব্যবস্থা, তার যে পদক্ষেপ, এটা আমরা কেন সমর্থন করি না, তার বিরুদ্ধে আন্দোলন করছি কেন, করছে একটা কারণে যে আমরা ধারাবাহিকভাবে গণতন্ত্র চর্চার সপক্ষে। মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। জি। তো সেই মানুষের অধিকার করার জন্য যে তরুণ সমাজ সর্বশেষ ভূমিকাটা পালন করছে, তাদেরকে ইতিহাসের ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করছে। আমরা যেমন করছিলাম ছাত্র জীবনে 90-এর গণঅভ্যুত্থান, আমাদের সিনিয়ররা যেমন করেছিল 69-এর গণঅভ্যুত্থানে। তো এইসব পরিবর্তনকে বাঁকে বাঁকে আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু সঠিক যে ভূমিকাটা পরবর্তীতে পালন করার দরকার ছিল, প্রতিষ্ঠা করার দরকার ছিল, সেটা হচ্ছে মানবিক মর্যাদাটা প্রতিষ্ঠা করা, যেটা এখন অনেক ক্ষেত্রে আমরা এই আলোচনার মধ্যে আছে না, এই যে মব সংস্কৃতি একটা ট্যাগ লাগিয়ে দিয়ে তার উপর আক্রমণ করা, এইগুলো থেকে বেরিয়ে এসে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন আদালত আছে, আইনের শাসন প্রতিষ্ঠা না করলে তো ভালো কিছু হবে না। তাহলে আইন আদালত তাদের হাতে এদেরকে তুলে দেওয়া, একটা চর দেওয়ার আগে ভাবতে হবে যে এই চরটা আমি গণতন্ত্রের উপরে দিচ্ছি কিনা, এটা ভাবতে হবে। এই তরুণ সমাজের ঐতিহাসিক আমি তাদেরকে মনে করি তারা নিজেদের জীবন বিপন্ন করছেন, উৎসর্গ করছেন, এটা বিরাট ঘোষণা। অনেক জাতির এই ইয়েটা নাই, ইতিহাস নাই, আমাদের আছে। তো এই তরুণদেরকে যদি শ্রদ্ধা করতে হয়, তাদের স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা ছাড়া তাদের প্রতি শ্রদ্ধা জানানো আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত রাখার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।